স্বাস্থ্যই সকল সুখের মূল। সবার জন্য সব ধরনের এক্সারসাইজ হবে না। জিমে আবার আছি কেন? সেখানে যদি একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে কিছু সময় রোদের মধ্যে, মানুষরা আসলে ওইটা পজিটিভলি নিত না। কিন্তু এটা আসলে আমাদের সমাজে কেন হয়? অনেকেই মনে করে যে জিমে আসলে আমরা যাই ওয়েট লসের জন্য। স্টেরয়েড লেভেলের এই জিনিসগুলো এগুলো অবশ্যই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি অবশ্য নিউট্রিশনিস্ট না, ঠিক আছে। সিলেট জিমের কিন্তু দুইটা সেকশন আছে। আমাদের যে সীমাবদ্ধতা এগুলো আগে ওভারকাম করতে হবে। আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা দেখেছি, আমাদের ইয়াং জেনারেশন ভেরি মাচ অপটিমিস্টিক। ওয়ান্স এগেইন ওয়েলকাম টু দ্য বিরাজ পডকাস্ট। আজকে আপনাদের সাথে আমি আছি শাহ আরিফ আলী এন্ড আমাদের সাথে রয়েছেন ডক্টর এমজেড আশরাফুল স্যার, সহযোগী অধ্যাপক আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। তো স্যার কিন্তু একাধারে সিলেট জিমের চেয়ারম্যানও। তো আজকে আমরা স্যারের সাথে ফিটনেস নিয়ে আলোচনা করব। এই জার্নিতে স্যার কিভাবে শুরু করছিলেন? তো আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন ছিলাম 2006 সালে, তখন থেকেই আমার এই প্যাশনটা কিন্তু কাজ করতো ফিটনেসের প্রতি। আমি জিম শুরু করেছিলাম, জিমে যাওয়া। তখনকার সময়ে মানুষরা আসলে ওইটা অনেকেই পজিটিভলি নিত না, কিন্তু বা ফ্যামিলি থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে। তো আমি একটু ইন্ট্রোভার্টলি আর কি আমি জিমে যাইতাম। তারপরে পড়াশোনার প্রচুর প্রেশার থাকে, সেজন্য আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি যেতে পারিনি। শেষে ইউনিভার্সিটিতে জয়েন করি টিচার হিসেবে 2011 নভেম্বরে। তারপরে হায়ার এডুকেশনের জন্য আমি দিল্লিতে যাই মাস্টার্স করার জন্য, আইনের পর আরেকটা মাস্টার্স করার জন্য। সেখানে গিয়ে আমার ইউনিভার্সিটিতে একটা জিম ছিল। তখন আমার সেই আগের যে স্বপ্ন যেটা বা যে প্যাশন যেটা, সেই প্যাশনটা আবার কাজ করে এবং আমি সেখানে শুরু করি। আবার সেই একই অবস্থা, মাস্টার্সে প্রচুর পড়াশোনার প্রেশার, সেজন্য আর জিম করা হয় না। তারপরে যখন আমি পিএইচডিতে যাই 2016 সালে, গিয়ে তখন আমি ফুললি মানে জিম শুরু করি এবং অনেকটা যে আমার সেই সুপ্ত যে স্বপ্ন যেটা ছিল বডি বিল্ডিং এ আসা, আমি বেসিক্যালি বডি বিল্ডিং এ আছি। বডি সেটা আমি সেখানেই আমি শুরু করি আর কি। দিল্লিতেই আমার এই যাত্রাটা শুরু হয় বডি বিল্ডিং এর। তো এই যে স্যার নেগেটিভলি দেখা জিমটাকে, এটা আসলে আমাদের সমাজে কেন হয় বা জিমটাকে নিয়ে কেন? না, এখন আর ওইভাবে দেখা হয় না। এটা আমি 2006 সালের দিকে বা ওই সময়কার কথা বলতেছি। অনেকে বলতে, সবাই কিন্তু না, অনেকেই ওই যে ইগনোরেন্স দেখে, যে মনে করে বডি জিমে গেলেই শুধু মানে কি সব খাবে, তারপরে বডি বড় করবে, এই টাইপের একটা ধারণা। তারপর হচ্ছে স্বাস্থ্যগত অনেক কিছু আছে, সাপ্লিমেন্টের বিষয়, এইগুলা নিতে পারে। তারপরে তার কিডনি, তারপরে এগুলা লাংস, এসব ড্যামেজ হতে পারে। এই জিনিসগুলা লিভারটা ড্যামেজ হতে পারে। এই জিনিসগুলা মানুষের মধ্যে কাজ করতো এক ধরনের। আমাদের সমাজে এখনো কিছু কিছু মানুষ এটা বিশ্বাস করে। সো হ্যাঁ, যদি সেই স্টেরয়েড লেভেলের এই জিনিসগুলো, এগুলো অবশ্যই মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আদারওয়াইজ সাধারণ ফিটনেস প্রত্যেকটা মানুষেরই দরকার। এখন ডাক্তাররাও এটা সাজেস্ট করতেছে যে ফিটনেসে যাওয়ার জন্য মানে অ্যাটলিস্ট কিছু দৌড়ানো, রানিং করা, সাইকেলিং করা, এগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অবশ্যই প্রত্যেকটা মানুষেরই করা উচিত। এবং সারা জীবন কষ্ট করে যা ইনকাম করলেন, এক পর্যায়ে গিয়ে কিন্তু সেই টাকাটা আবার ট্রিটমেন্টের জন্য দিতে হবে। তার থেকে যদি প্রতিদিন সপ্তাহে অ্যাটলিস্ট 4 দিন থেকে 5 দিন যদি কেউ ফিটনেসে সময় ব্যয় করে 1 ঘন্টা করে, তাহলে অনেক অসুখ বিসুখ থেকে কিন্তু সে বেঁচে যেতে পারে। যেমন অবেসিটি থেকে শুরু করে ডায়াবেটিস, অনেকগুলা অসুখ আছে যেগুলো আসলে মানুষের অলসতার কারণেই এই অসুখগুলা হয়ে থাকে। তো আমার অভিজ্ঞতা থেকে স্যার আমি যেটা বলবো যে অনেক গার্জিয়ানরা মনে করেন যে এটা যে আমার ছেলে বা মেয়ের অত ওয়েট বডিতে নেই, তো ও কেন জিমে যাবে। অনেকেই মনে করে যে জিমে আসলে আমরা যাই ওয়েট লসের জন্য, কিন্তু আমাদের গার্জিয়ানরা অনেকেই বুঝতে পারে না যে এটা ওয়েট গেইনও করা যায়। তো এই বিষয়টা কিভাবে? হ্যাঁ, এখানে দুইটা, একটা হচ্ছে ওয়েট লস করা, একটা হচ্ছে ওয়েট গেইন করা। তো যাদের ওয়েট লস করতে হবে তাদের জন্য এক ধরনের সিস্টেম, যারা ওয়েট গেইন করতে চায় তাদের জন্য আরেক ধরনের সিস্টেম, মানে আরেক ধরনের এক্সারসাইজ গুলো। ওয়েট গেইন করা বলতে অনেকে আন্ডার ওয়েট থাকে। তো
তো যারা আন্ডারওয়েট থাকে তাদের ওয়েট গেইন করতে হয়। সেক্ষেত্রে যদি সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলা করে তাহলে তার মেটাবলিজম যেটা এটা কিন্তু বৃদ্ধি পায়, হজম শক্তি বৃদ্ধি পায়, এবং তার যে নির্দিষ্ট পরিমাণ, যেমন আপনার হাইট, আপনার ওয়েট, এটা একটা মেজারমেন্ট আছে। জি স্যার। সেই মেজারমেন্ট অনুযায়ী আপনি কি করতে হবে, আপনাকে প্রোটিন এগুলো নিতে হবে। নিতে হবে। এখন প্রোটিন বলতে আমরা যেমন মিট বা ফিশ এগুলো থেকে আমরা যে প্রোটিনটা পাই, আমার হিসাবে ডিম জি। এগুলো থেকে আমরা যে প্রোটিনটা, এটা হিসাব করে নিতে হবে। যেমন 1 কেজি আপনার যদি 75 কেজি ওয়েট থাকে তাহলে আপনার 120 থেকে 30 গ্রামের 130 গ্রামের মধ্যে আপনার প্রোটিন নিতে হবে, মানে আপনি আপনার বডিতে নিতে হবে, তাই না? সো এখন আপনি তো আপনার ওয়েট কম, আপনি এগুলা ডাইজেস্ট করতে পারতেছেন না, বেশি খাইতে পারতেছেন না, কারণ আপনার খাবার প্রয়োজন বাট আপনি খাইতে পারতেছেন না। তো এই যে মেটাবলিজম সেটা কিন্তু ফিটনেসের মাধ্যমে বা এই যে এক্সারসাইজের মাধ্যমে এগুলো ইনক্রিজ হতে থাকে আস্তে আস্তে, একদিনে হবে না। এটা একটা আলাদিনের চেরাগ যদি কেউ মনে করে তাহলে কিন্তু হবে না, যে আজকে গেলাম জিমে কালকে এক সপ্তাহের মধ্যে আমার বডি হয়ে যাবে, বডি বিল্ডার হয়ে যাবে, এরকম না। এটা অনেক লং একটা জার্নি, এবং প্রতিদিন তার সেই অ্যাক্টিভিটিস গুলো করে যেতে হবে, তার খাবার গুলা প্রতিদিন রাখতে হবে। ঘুম, পর্যাপ্ত ঘুমের একটা বিষয় আছে, আমরা 8 ঘন্টা ঘুমাইতে পারি না। সো এই অনেকে মনে করে বেশি ঘুমাইলে আবার ওয়েট গেইন হয়, সেটা কিন্তু না। যদি সাউন্ড স্লিপ করে তাহলে তার হেলদি লাইফস্টাইলটা হবে। তো তার জন্য হচ্ছে সে ওয়েট গেইন করবে। অন্যদিকে যারা জিম, বেশি ওয়েট যাদের, তারা কি করবে, তাদের খাবারের পরিমাণ কার্বোহাইড্রেট থেকে শুরু করে ফ্যাট থেকে শুরু করে এগুলো কমাইতে হবে সেক্ষেত্রে, এবং ওয়েট লস করবে তখন এক্সারসাইজের মাধ্যমে। তো যেমন আমরা একসাথে বসে অনেকগুলা খাবার খেয়ে ফেলি, সেটা কিন্তু ঠিক না। ঠিক না। ধাপে ধাপে একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী খাইতে হবে। তার সেই রুটিন অনুযায়ী খাওয়ার মাধ্যমে, তার এক্সারসাইজের মাধ্যমে, তার ঘুমের মাধ্যমে সবকিছু মিলিয়ে তার একটা হেলদি লাইফস্টাইল হবে। তো স্যার আগেই একটা জিনিস মেনশন করছিলেন যে গার্জিয়ানরা অনেক সময় ভয় পায় স্টেরয়েড বা এই যে বিভিন্ন ধরনের থার্ড পার্টি সাপ্লিমেন্টের কারণে। অনেক গার্জিয়ানরা রয়েছেন যারা একটা দুটার বেশি ডিম খেলেও সন্দেহ করে যে এটা আসলে কি ওর জন্য ভালো নাকি। একটা ডিমে প্রোটিন থাকে 5 গ্রামের মতো। হ্যাঁ, তো সে যদি 2টা খায় তাহলে 10 গ্রাম প্রোটিন খাইলো। সে যদি 3টা খায় তাহলে 30 গ্রাম, 10-15 গ্রাম প্রোটিন খাইলো। সে যদি 4টা খায় তাইলে 20 গ্রামের মতো প্রোটিন আসলো। হ্যাঁ, এখানে হচ্ছে বিষয়, আমরা ইয়ক যেটা বলি সেটা আসলে বেশি খাওয়া উচিত না। 1টা বা 2টা হাইয়েস্ট, 2টা 3টা 4টা একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই খেতে পারে। আমি অবশ্য নিউট্রিশনিস্ট না, ঠিক আছে, অবশ্য নিউট্রিশনিস্ট জাস্ট প্রাইমারি নলেজ থেকে এটা বলতেছি। এটা অবশ্যই একজন ভালো পুষ্টিবিদ তারা ভালো করে এক্সপ্লেন করে বলতে। ফিটনেসের কি কোনো নির্দিষ্ট সময় বয়স সীমা রয়েছে, আর এটা কখন থেকে শুরু হতে পারে? নির্দিষ্ট এরকম কোনো বয়স সীমা না, আবার এরকমও না যে একেবারে বাচ্চা বয়সে জিমে চলে যেতে হবে, বা মানে 3 বছরের বাচ্চা এরকম না। যেমন আমাদের এখনকার যে যান্ত্রিক যে জীবন, সেখানে আমাদের বাচ্চাগুলা কিন্তু অনেকগুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করার সুযোগ কম পায় obviously। সো সেখানে যেমন 5 বছরের যে বাচ্চা, তাকে যদি আমি বলি যে জিমে যায়, সবাই নিয়ে হাসাহাসি করবে। কিন্তু তাকে আসলে জিমে গিয়ে বডি বিল্ডিং এর জন্য না, জিমে যাবে সে একটু লাফালাফি করবে, দৌড়াদৌড়ি করবে, মানে লাফালাফি যতটুকু করা এইটুকু তার অ্যাক্টিভিটিস যেটা তার করা। সে বাসায় বা এই স্পেসটা পাচ্ছে না, তার যে ফিজিক্যাল গ্রোথ এর বিষয়টা সেটা যাতে এসকেলারেট হয় আর কি, সেটা স্ট্রেংথ বাড়ে। তারপর হচ্ছে 9 বছর থেকে আবার আরেকটা ধাপ আছে, মানে সবার জন্য সব ধরনের এক্সারসাইজ হবে না এখানে। মূলত এই জিনিসটা অনেকে আমরা ভুল করি, যে এক একটা বয়সে এক এক ধরনের এক্সারসাইজ। যেমন আমি 40 আপ হয়ে যাওয়ার পর যদি আমি গিয়ে এখন পাওয়ার লিফটার হওয়ার শুরু করি, এটা এক্সেপশন অবশ্যই আছে, সেটা ভিন্ন, বাট আমার সেটা গোল না। আমার মানে আমি এখন এই 40 ইয়ার্স এসে আমি মডেল হয়ে হবো বা এরকম তো কিছু না। আমি ফিটনেসে থাকবো, সুস্থ থাকবো, এটা হচ্ছে আমার মূল টার্গেট। আমাদের বাংলাদেশের নাগরিকদের মধ্যে জিম সম্পর্কিত যেই ধারণা, সবাই ম্যাক্সিমামই মনে করে যে পুরুষরাই শুধু জিমে যাবে, পুরুষের পাশাপাশি কি নারীরা জিমে যেতে পারে না? না, আসলে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে আরিফ সাহেব। এখানে
অনেকগুলা আমাদের লেডিস জিম সেন্টার কিন্তু প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষরা আসলে এই ধারণাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের যে সিলেট জিম যেটা, সিলেট জিমের কিন্তু ২ টা সেকশনই আছে, লেডিস সেকশন এবং জেন্টস সেকশন। এবং লেডিস সেকশনে ভালোই সাড়া পাচ্ছে কিন্তু। প্রচুর লেডিস মেম্বাররা জয়েন করতেছেন। সো আমার মনে হয় না বাংলাদেশে মানুষদের এখন আর এই নেগেটিভিটি কাজ করে। হ্যাঁ, লাইফস্টাইলের কারণে সময় বের করতে পারে না। এটা আমি নিজে সার্চ করে দেখেছি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সময়টা পাচ্ছে না। এখন মূল প্রবলেমটা কোন জায়গায়? নারীরা যে জিমে আসবে, তাদের সেই জিমের পরিবেশটাকে আমরা দিতে পারছি কিনা? হ্যাঁ, জি। এখন আমাদের সমাজে কিন্তু অনেকেই আসার জন্য উৎসাহী। জিম করার জন্য বা ফিটনেসে আসার জন্য। তো আপনার জিমটা ওইভাবে ওমেন ফ্রেন্ডলি করতে হবে। আমাদের যে প্রেক্ষাপট অর্থ সামাজিক যে অবস্থা, সেই অবস্থাগুলা বিবেচনা করে মানে অবশ্যই কি করতে হবে? ওমেন ফ্রেন্ডলি জিম সেন্টার করতে হবে তাদের জন্য। এখন যেমন আমাদের সিলেট জিমে লেডিস সেকশনে যদি কেউ যায়, কিছুটা এর প্রতিফলন দেখতে পাবে। একটা উদাহরণ দেই। আমাদের এই জিমে, সিলেট জিমে লেডিস সেকশনে আমরা বাচ্চাদের জন্য একটা জায়গা রেখেছি। ছোট, ছোট বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য। তো ঠিক আরেকজন মেম্বারই লেডিস মেম্বার বলতেছে, "এটা একটা পার্ক বানায় ফেলছি আমরা।" হ্যাঁ, তো আমি বললাম যে, আপনি এখনো সেই বাচ্চা লালন-পালন করেন না বা সংসারে জি, এই সেকশনে আপনি এখনো যান নাই। জি, একজন মায়ের এই কষ্টটা আপনি বুঝতে পারবেন না। বাচ্চাকে রেখে বাসায় রেখে সে তার যে শখ বা তার যে একটা প্যাশন বা তার যে স্বাস্থ্যের যে বিষয়টা হ্যাঁ, সেটা টেক কেয়ার করা, হ্যাঁ, এটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ মা বা বাবা কখনো তার বাচ্চাকে এভাবে ফেলে রেখে বা বাচ্চাকে টেক কেয়ার করা ছাড়া অন্য কাজে জয়েন করার কল্পনাই করতে পারে না। অন্য কিছু। তো এখন জিম সেন্টার যদি সেইভাবে আমরা বানাই, তার বাচ্চাকে নিয়েও সে আসতে পারে। বাচ্চাও খেলাধুলা করবে এখানে এই পার্টে। সেদিকে মা কি করতে পারেন? নিশ্চিন্তে এক্সারসাইজ উনি করতে জি পারবেন। করতে পারেন। আবার সময়ের ব্যাপার। সময়টা হচ্ছে সে অন্য বেশিরভাগ জিমে দেখা যায় সময়টা খুবই স কম সময়টা দেয়া হয়। এখন চাকরিজীবী যারা আছে তারা দিনের বেলায় কিন্তু জিমে যাইতে পারবে না। অনেক জিমে দেখা যায় দিনের বেলা সিলেটের বেসিক্যালি আমি হ্যাঁ, সিলেটের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি কারণ সিলেটেরই এই সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি। সো তাদের জন্য সেই সুযোগটা কম থাকে। সো টাইমিংটাও সেভাবে সাজাইতে হয়। তো আপনি এনভায়রনমেন্ট দেন সুন্দর করে। অবশ্যই আমাদের এই অঞ্চলের মানুষরা তারা এই যে স্বাস্থ্য সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পাবে। যদি সে এনভায়রনমেন্টটা পায়, পরিবেশটা পায়। এইটা আমরা সবাই আমরা খালি সিলেট জিম যে লেডিস সেকশন আছে এরকম না। সিলেটে আরো অনেকগুলা লেডিস জিম আছে এবং সবাই এই প্রচারণাটা আছে এবং মোটামুটি মানুষ জানতেছে। আস্তে, আস্তে আরো জানবে। হ্যাঁ? সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতেছি। আমরা প্ল্যান করতেছি ভবিষ্যতে আরো কিছু সেমিনার টাইপের কিছু প্রোগ্রাম করার যাতে করে আরো মানুষের কাছে যাওয়া যায় ফিটনেসটাকে নিয়ে। এবং স্বাস্থ্যই সকল সুখের মূল চোখের মধ্যে একটা স্যার। কথা আছে না? হ্যাঁ, হ্যাঁ। স্যার আমাদের বিদ্যালয়ের একটি পাঠ্যপুস্তকের নাম হচ্ছে শারীরশিক্ষা বই। তো আমার মনে হয় স্যার এই বইটি হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি বই। তো এটা আসলে এটার কি কোনো গুরুত্ব নেই বা এটাকে কেন অবহেলা করা হচ্ছে? যে আমাদের সচেতনতার অভাব, আমাদের এটার প্রতি উদাসীনতা। আমি অনেক সময় আমাদের শারীরিক শিক্ষা যে শিক্ষক উনাকে দেখলেই বোঝা যায় শারীরিক শিক্ষার কি অবস্থা। একজন শিক্ষক যখন নিয়োগ দেয়া হয় এটাতে তো উনার ফিটনেস, উনার যে আ জীবন লাইফস্টাইল এটা দেখেই মনে হয় যে কেউ যদি অবজার্ভ করে তাহলেই বুঝতে পারবে যে কেন আমাদের শারীরিক শিক্ষা এত অবহেলিত। অ্যা দেখবেন যে অনেক ফ্যাটি বা ওগুলা। তো মূলত হচ্ছে যে যাকে দিয়ে শিখাইবেন সে শারীরিক শিক্ষার মানুষই হতে হবে মানে সে শিখাইতে পারে। সে নিজে তার জীবনে এগুলা অ্যাপ্লিকেশন করে সেই সাথে স্টুডেন্টদেরকেও শিখাবে। যে নিজেই এটা করে না, এক্টিভিটিস গুলা করতেছে না, সে কিভাবে স্টুডেন্টদেরকে এই জিনিসটা শিখাবে? তো এটা বিদেশে বা বাইরের দেশগুলাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ লার্নিং প্রসেসে। আমরা শুধু মনে করি যে সাধারণ কিছু সাবজেক্ট এগুলো ভালো যত বেশি পড়ি তত ভালো। কিন্তু না। জীবনের সাথে সংশ্লিষ্ট সাবজেক্ট গুলা কিন্তু আমাদের স্কুল লেভেলে থেকেই শেখানো উচিত। যেমন
আমরা রোড ক্রস করব কিভাবে, জি, আমাদের বাচ্চাদের এটা ভালো করে শেখানো, সাঁতার কাটা এটা শেখানো, তাই না? সাইকেল চালা, এগুলা আমরা ফ্যামিলি থেকে শিখাই, কিন্তু এগুলো স্কুল লেভেলেই শেখানো যায়। শারীরিক শিক্ষার মাধ্যমে যে জিনিসটা, সুইমিং, আমাদের বাচ্চাগুলো সুইমিং জানে না। হ্যাঁ, এখন বলতে হবে যে সুইমিং এর স্পেস নাই। স্কুলের অনুমোদন দিচ্ছে, সুইমিং এর জায়গা নাই। এটা একটা বিষয়। হ্যাঁ, সো আগে নিজে সুস্থ থাকতে হবে। নিজে সুস্থ না থাকলে পড়াশোনা করব কিভাবে? জ্ঞান চর্চা করব কিভাবে? তাই না? আগে সুস্থতা আনতে হবে। তো বাচ্চা বা ছোট স্কুল লেভেল থেকেই এই জিনিসগুলো শেখানো উচিত। এই যে আপনি দৌড়ানোর কথা বললেন বা সুইমিং এর কথা বললেন, এইসব কিছুই শরীরচর্চার অংশ। আবার স্যার আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি, এই সবকিছুই কিন্তু অলিম্পিক গেমেরও অংশ। তো আপনি কি মনে করেন স্যার, এই আহ, আমাদের যে স্টুডেন্ট যারা রয়েছে ওদেরকে কি এই শরীরচর্চার পাশাপাশি অলিম্পিকের দিকে ফোকাস করতে পারি, আমরা করতে পারি? আর এটা তো আমরা ফোকাস করা হচ্ছে, কিন্তু আমাদের আসলে এখন পর্যন্ত সে লেভেলের ইনফ্রাস্ট্রাকচার যেটা সেটা হয় নাই আমাদের আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বলি, স্কুল কলেজ বা এগুলাতে বলি। তো আমরা সবাই মনে করি যত বেশি ভালো করে পড়াশোনা করতে পারি তত বেশি মানে ইনকাম বলি বা ভালো জায়গায় যেতে পারবো। এটা অলিম্পিকের প্রতি আমাদের এই রুট লেভেলের মানুষদের অত বেশি মানে ওইখানে যাওয়ার জন্য অত বেশি আগ্রহ দেখি না। বাট ইয়াং জেনারেশন তারা কিন্তু আস্তে আস্তে এগুলো থেকে বের হচ্ছে, এই হ্যাঁ, ধারণা থেকে বের হচ্ছে। তা যেমন আগে বাবা মা বলতো তুমি ডাক্তার হবে নাহলে ইঞ্জিনিয়ার হবে, আগে বলে দিত। এখনকার বাবা মা তার বাচ্চাদেরকে দেখে যে সে আসলে কি হতে চায়। সো এটা ডিপেন্ড করে তার ইচ্ছার উপর, মানে তার চাওয়ার উপর। যে বাচ্চা আসলে ওই স্পোর্টস এ যাইতে চায় তাকে সেই স্পোর্টস এর দিকেই ধাবিত করা উচিত। হ্যাঁ, তো আগে যেটা প্রশ্ন, আমার একটা জিনিস, যে আমরা যে আমাদের স্কুল কলেজে যে একেবারে শারীরিক শিক্ষা হয় না তা কিন্তু না। মানে আমরা যেখানে পড়াশোনা করেছি, আমাদের স্কুল আরম্ভ হওয়ার আগে কিন্তু আমাদের একটা অ্যাক্টিভিটিস ছিল। ছিল। আমরা এই অ্যাক্টিভিটিস গুলা করতাম। যাই হোক, এগুলো আস্তে আস্তে আরো বেশি ডেভেলপ হচ্ছে। আশা করি আমাদের সরকার থেকে শুরু করে আমাদের সমাজ এই জিনিসগুলো আরো বেশি প্রতিষ্ঠা করবে আর কি। তো আমাদের বাংলাদেশের যে জিম ইন্ডাস্ট্রি, এটা আন্তর্জাতিক পর্যায়ে কতটুকু গ্রো করতেছে? আন্তর্জাতিক পর্যায়ে গ্রো করার ক্ষেত্রে যে আমাদের যে সীমাবদ্ধতা, এগুলো আগে ওভারকাম করতে হবে। আমরা আসলে এখন পর্যন্ত সেই লেভেলে যাইতে পারি নাই সত্যিকার অর্থে। আমাদের যে মিসকনসেপশন গুলা থেকে আমরা আমাদের সমাজকে এখনো মুক্ত করতে পারি না। হ্যাঁ, তো এই জিনিস এখনো আমাদের মধ্যে আছে। আন্তর্জাতিক পর্যায়ে যাইতে হলে আমাদেরকে বিভিন্ন ধরনের সাপোর্ট লাগবে। সেটা হচ্ছে আপনার সরকার থেকে শুরু করে একেবারে সমাজের প্রতিটা সেকশন থেকে শুরু করে সেই সাপোর্টটা না হলে এটা সম্পর্কে ভালো একটা ইনস্টিটিউশনও নাই কিন্তু বাংলাদেশে। যেমন আপনি যদি উন্নত বিশ্বের কান্ট্রি গুলাতে দেখেন, সেখানে কিন্তু এই সাবজেক্ট গুলা আছে। তা আমাদের একজন প্রাতিষ্ঠানিকভাবে জিমন্যাস্টিক যে স্টাডি, যেটা জিমনেশিয়াম নিয়ে বা ফিটনেস নিয়ে, স্পোর্টস নিয়ে, এইগুলা নিয়ে এই রিলেটেড কিন্তু কোর্স অত বেশি না। আপনি আজ পুরা সিলেট এই অঞ্চলে, আমরা যেহেতু সিলেট বেসড এখনো, তো সিলেট এই অঞ্চলে যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্পোর্টস নিয়ে পড়াশোনা করার মতন স্কোপ আপনার কতটুকু আছে? তা আপনি আগে জ্ঞান অর্জন বা এই যে স্পোর্টস নিয়ে স্টাডিটা যদি না করেন, তাহলে আপনি কিভাবে একজন ভালো প্রশিক্ষক পাবেন? জি, আর প্রশিক্ষক যদি ভালো না পান, তাহলে কিভাবে স্টুডেন্টই পাবে? আর কিভাবে তারা যাবে ওই অলিম্পিক লেভেলে? সো আশা করি এগুলা যেমন সরকারি উদ্যোগে যেগুলো করা হচ্ছে সেগুলোকে সত্যিকার অর্থে সদিচ্ছা, যে আমাদের টার্গেট ফিল আপ করতে হবে, টার্গেট থাকতে হবে যে আমরা অলিম্পিকে যে জয় করে ফেলবো তা কিন্তু, বাট উই ক্যান ট্রাই, ওকে, জি, আমরা ট্রাই করতে পারি কতটুকু, এবং সম্পূর্ণ নিজের সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের দেশে কিন্তু ইয়াং জেনারেশনের প্রচুর এখানে তাদের ইন্টারেস্ট আছে। আমাদের এই যে সিলেট জিমে আমি দেখি, আমাদের যে আপনার বয়সী হবে বা অনেক তার থেকেও কম বয়স, 20 এর মধ্যেও আছে এরকম বয়সের যে যারা মেম্বার আছে, তারা যে পাওয়ার লিফটিং করে বা আরো ক্যালিস্থেনিক যে হ্যাঁ, বিষয়টা আছে, এগুলা আছে কিন্তু। জি স্যার। কিন্তু তারা প্রপারলি গাইডটা বা প্রপারলি একটা গাইডেন্সটা পাচ্ছে না। তো সেটা আমাদের বড়রা বা যারা একটু সিনিয়র লেভেলে আছে তারা চিন্তা করা, এই জিনিসটা নিয়ে আরো স্টাডি করা, তার সুযোগগুলা ক্রিয়েট করা। সুযোগ ক্রিয়েট করলে
অবশ্যই এরা কাজ করবে, এরা যাইতে পারবে এই লেভেলে। আর সিলেটে যদি আমি দেখি আমাদের এই জিমে এই পাওয়ার লিফটার যদি দেখি আমি, তো আমি বলি তো আসলে তো তারা সেই সুযোগটা পাচ্ছে, সেই এনভায়রনমেন্টটা পাচ্ছে না, সেই অপরচুনিটিস গুলো তাদের জন্য পাচ্ছে না। অ্যাভেলেবেল হচ্ছে না সেভাবে, যেভাবে তারা চাচ্ছে, তারা যেভাবে স্বপ্ন দেখছে, তারা যেভাবে চিন্তা করতেছে। তো সবাই এখানে এগিয়ে আসতে হবে তাদেরকে এই জিনিসটা দেওয়ার জন্য। তো স্যারের প্রফেশন হচ্ছে যে শিক্ষকতা, তো শিক্ষকতার পাশাপাশি কিভাবে এই জিম রিলেটেড ব্যবসাতে চলে আসলেন? সো এটা প্রথমে আমি বলি আমার একমাত্র প্রফেশন সেটা হচ্ছে শিক্ষকতা। আমি শিক্ষকতা মনে প্রাণেই ধারণ করি এবং 2011 যেটা আমি আগে বলছি 11 নভেম্বর থেকেই আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবেই আছি। আর ফিটনেস বা বডি বিল্ডিংটা হচ্ছে আমার প্যাশন। তো আমি দিল্লিতে পড়াশোনা শেষ করে যখন দেশে আসি, দেশে এসে আমি যখন জিম করতে যাই বা জিম সেন্টারে যাই, তখন বিভিন্ন প্রতিকূলতার শিকার হই। মানে প্রতিকূলতা আমি ফেস করি। সেই প্রতিকূলতা ফেস করার মধ্যে দিয়েই আমি চিন্তা করি যে কিভাবে এটা একটা মডার্ন একটা জিম সেন্টার করা যায় নিজে থেকে। আমি নিজে থেকে এই জিনিসটা চিন্তা করছি। যেমন আমি জিমে যাইতাম যখন, আমার টাইমিং এর বিষয়টা। যদিও সকালে জিম করা বা সকালে এক্সারসাইজ একটা এক সেক্টরের জন্য খুবই ভালো। বাট অনেক সময় দেখা যায় আমাদের অফিস থাকে, আমাদের কাজ থাকে। কারণ আপনার জব, আপনার অ্যা পেশাদারিত্ব এটা হচ্ছে মূল লক্ষ্য, মূল টার্গেট এবং এটাই আপনার মূল ডিউটি। জি স্যার। হ্যাঁ? তো এইটার বাইরে গিয়ে কিন্তু আমরা ফিটনেসে, কারণ আমরা সবকিছু বাদ দিয়ে ফিটনেসে আসতে পারব না। আমাদের সেটা অবশ্যই এনশিওর করতে হবে। আ আ যা ডিউটি শেষ করে যখন আসি, আসার পরে একটু রেস্ট নিয়ে যখন জিমে যাই, জিমে যাইতে রাত ১০টা হয়ে যায়। তো ওইদিকে আবার জিম বন্ধ হয়ে যায়। সো সেই জায়গা থেকে বারবার রিকোয়েস্ট করতেছি যে একটু টাইম বাড়ানোর জন্য, কিন্তু টাইম বাড়াচ্ছে না। তারপর হচ্ছে যেমন এই যে এসির বিষয় আছে। অনেকের ধারণা হচ্ছে যে এসি জিম মানে জিমে আবার এসি কেন? হ্যাঁ, হ্যাঁ, তো আমরা যখন বাইরে জিম-টিম করছিলাম বাইরের দেশে সবগুলোতেই এসি থাকে। আপনার এই যে ডিহাইড্রেশন এর একটা বিষয় আছে, পালপিটেশন এর বিষয় আছে, বেশি সোয়েটিং হলে সেটাও একটা সমস্যা আছে। সো এই জিনিসগুলা আসলে এখনো মিসকনসেপশন আমাদের সমাজে। অনেকেই মনে করে স্যার তো এই যে বেশি ঘামলে মানে ভালো। ভালো। তাইলে তো আমি বলব যে আমাদের দেশের যে ওয়েদার, সেখানে যদি একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে কিছু সময় রোদের মধ্যে, তাহলে সব ঘাম ঝরে গিয়ে সে তো স্লিম হয়ে যাইত। হ্যাঁ, তাই না? এটা একটা ভুল ধারণা। তো এই জিনিসটা আমাদের সমাজে বা আমাদের এই অঞ্চলে আমি দেখছি বেশিরভাগ মানুষের মধ্যে এইটা আছে। তো আমি বলতাম যে যেহেতু আমি বাইরে জিম করেছি এবং আমার জিম সেন্টার গুলাতে সবগুলাতেই এসি ছিল। এসি, হ্যাঁ, এটা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবে। যে আমার ২০ এর মধ্যে ২২ এর মধ্যে এটা টেম্পারেচার কন্ট্রোলিং এটা আমাদের থাকে। এটা দেখে বোঝা যায় রুমের টেম্পারেচার এতটুকু। আপনি 40 টেম্পারেচার আর 38 টেম্পারেচার, 35 টেম্পারেচারে এক্সারসাইজ করবেন। এটা তো আসলে স্বাস্থ্যকর না। তাই না? তো সেটা বলার পর মানে কোনো রিঅ্যাকশন নাই। এখন চিন্তা করলাম তাইলে কি করতে পারি? সিলেট অঞ্চল থেকে তো আমি নিজে সিলেটে, আমার সব ব্রণা-ব্রডাও আমার সবকিছু এখানে। তো যাইতে পারব না অন্য জায়গায়। আবার সিলেটে এরকম জিম সেন্টারও নাই। কি করব? এটা চিন্তা থেকেই মূলত আমার জিম পার্টনারকে বললাম যে, "চলো আমরা আমাদের মনের মতো স্বপ্নের একটা জিম করে ফেলি আমাদের।" তো আসলে এই ব্যবসা বলতে ব্যবসা না। এটা হচ্ছে আমাদের নিজেদেরই অ্যা ইচ্ছাগুলাকে বাস্তবায়ন করা, ম্যাটেরিয়ালাইজড করা। আমাদের স্বপ্ন যেটা ছিল সেটাকে ম্যাটেরিয়ালাইজ করা, যে আমাদের স্বপ্নের মতো বাস্তবিক একটা জিম হবে। এবং সেইভাবেই আমরা জিমটা সাজাইছি যে আমাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ সেখানে ঘটেছে। এসি-টেসি থেকে শুরু করে মোটামুটি মানে সব আধুনিক ইকুইপমেন্ট, ক্লিন, এটা একটা বিষয় ছিল। পরিষ্কার-পরিচ্ছন্নতা। আপনি স্বাস্থ্য আ রক্ষার জন্য যাচ্ছেন, সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে যদি স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করি তাহলে তো হবে না। তো আপনার ক্লিনিংটা ভালো থাকতে হবে। এখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব বেশি ভালো থাকতে হবে। তো সেই জিনিসটা আমরা এনশিওর করতেছি। তো মোটামুটি জিমে ওই জিনিসগুলা সব এসিড থেকে শুরু করে এবং দেশের বাইরে থেকেও কিছু প্রোডাক্ট এবং সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট গুলা, যেগুলা এখন আমি অনেককেই বলি, আপনার মতো যারা অনেক ইয়াং যারা আছে তাদেরকে বলি যে কত সুন্দর সুযোগ সুবিধাগুলা। আমাদের সময় আমরা যখন জিম ২০০৬ সালে আমি শুরু করি তখন এইটা এরকম ইন্সট্রুমেন্টই ছিল না। প্লেট ছিল, এটা নিজে লাগাইতে হইতো রডের মধ্যে দিয়ে, হ্যাঁ? এরকম করে। তো এগুলা এখন তো আর সেটা না। এখন অনেক আধুনিক ইন্সট্রুমেন্ট গুলা আছে।
ম্যাক্সিমাম ফিজিক্যাল কার্ডিও যে এক্সারসাইজ গুলো আমরা করি সেগুলো কিন্তু ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোর জন্য। তো মোটামুটি ভালোই এখন অনেকটা ডিজিটাল যেটাকে আমরা বলতে পারি সেইভাবে জিমের মেশিন গুলো চলে আসছে। আপনি এখন আগে দৌড়াইতেন মাঠে ঘাটে রাস্তায়, এখন ট্রেডমিলে তো দৌড়াইতেছেন। হ্যাঁ আপনার যে স্টমাকে যে এক্সারসাইজ সেটার জন্য মেশিন আছে। সবকিছুই আছে মোটামুটি। আপনার একদম ভালো ফিটনেস দেওয়ার জন্য এই মেশিনগুলা আমরা সব নিয়ে আসছি এখানে আমাদের এই যে সিলেট জিমে। সো তো এটা আসলে ওইভাবে ব্যবসা হিসাবে আমি দেখি না। এটা আমার প্যাশন এবং স্বপ্নটাকে বাস্তবায়নটাই দেখি, এবং সেই সাথে আমার অন্যান্য পার্টনাররাও কিন্তু যোগ দিয়েছে এই জিম সেন্টারটা খোলার জন্য। তো এটাকে নিয়ে কি স্যার আপনার আর ভবিষ্যৎ কোন পরিকল্পনা রয়েছে যে সিলেট জিমটাকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এটাকে আরো রিচ করব। কারণ একটা জিম কিন্তু খুবই এক্সপেন্সিভ। এটা কেউ যদি কাছে না যায় তাহলে বুঝতে পারবেন না ওইভাবে। সো আমরা ধাপে ধাপে কিন্তু আগাচ্ছি। প্রথমে আমরা ৩,০০০ স্কয়ার ফিটে ছিলাম, এখন আমরা ৬,০০০ স্কয়ার ফিটে শুধু জেন্টস জিম নিয়েছি, আবার লেডিস জিম নিয়েছি আর একটা ৩,০০০ স্কয়ার ফিটে। তো আমরা এটাকে আরো রিচ করব, আরো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাকি আছে, সেই ইনস্ট্রুমেন্ট গুলো নিব। আর ভবিষ্যতে যদি সম্ভব হয়, মানে আমরা প্ল্যান করতেছি বলতে আমাদের ইচ্ছা আছে সিলেটের অন্যান্য জায়গায় ব্রাঞ্চ ট্রান্স এগুলো দেয়া, এবং সেটা রিলেটেড কিছু এডুকেশনাল, যেমন আমি একটু আগে আরেকটা জায়গায় আমি বলেছিলাম যে আমরা তখন এই যে সেমিনার টাইপের কিছু ওয়ার্কশপ টাইপের এই জিনিসগুলা কিছু ইন্ট্রোডিউস করার চেষ্টা করব, যদিও সেটা প্রাতিষ্ঠানিক বিষয়। তো আমরা প্রাতিষ্ঠানিকতা কিছুটা নিয়ে আসবো এখানে। তো স্যার অলরেডি কিন্তু আমরা পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পডকাস্ট থেকে আমরা অনেক কিছু জানলাম, শিখলাম। তো শেষ পর্যায়ে এসে আপনি ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? হ্যাঁ, আমরা আসলে শেষ পর্যায়ে আসছি। ইয়াং জেনারেশনের প্রতি যে মেসেজ, আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা দেখেছি, আমাদের ইয়াং জেনারেশন ভেরি মাচ অপটিমিস্টিক। তারা সত্যিকার অর্থে অনেক ইন্টেলিজেন্ট, এবং যেটা আমরা পাই না আমাদের সময়, মানে আমরা যখন অনার্স ফার্স্ট ইয়ারে যখন যেগুলো চাইতাম, যেভাবে চিন্তা করতাম, সেই সুযোগ সুবিধা কিছুই পাই না। বাট এখন সেগুলা আরো অনেক বেশি রিচ, কিন্তু ইয়াং জেনারেশন সেটা পাইতে পারে। সো তাদের কিন্তু যে পটেনশিয়ালিটি সেটাকে কাজে লাগানো এখনই আমাদের মোক্ষম সময়। সো যেটা আমি বলবো যে প্রথমে যেহেতু আমি একজন জিম লাভার, বডি বিল্ডিং এ আছি, ফিটনেস লাভার। সো সব যে ইয়াং যারা আছেন, আপনার এই সময়টা কিন্তু আর কখনো ফিরে আসবে না। এখনই এটাকে কাজে লাগাইতে হবে। তার মধ্যে আপনি সুস্থ থাকতে হবে। আপনাকে সুস্থতা সবসময় মেইনটেইন করতে হবে, এবং সেই সাথে সুস্থতার সাথে, সাথে যেটা বলব যে আমরা শুধু সুস্থ থাকলেই হবে না। আমাদের সামাজিক এবং আমাদের যে সোশ্যাল লাইফ সেটাকে আমাদের অ্যাডভান্স করতে হবে। সেক্ষেত্রে একটা হচ্ছে সততা, একটা হচ্ছে নিষ্ঠা এবং নিয়মানুবর্তিতা এই ৩ টা জিনিসের সংমিশ্রণ অবশ্যই আমাদের লাইফে করতে হবে। যদি আপনি সৎ থাকেন, আপনি নিষ্ঠাবান থাকেন, নিয়মানুবর্তিতা আপনার মধ্যে থাকে, আপনি অবশ্যই ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আপনার জীবনে আপনি সাকসেস হবেন, কেউ আপনাকে আটকাইতে পারবে না। আপনার এই জিনিসটা আপনার চরিত্রের মধ্যে, আপনার কাজে কর্মে অবশ্যই কি করতে হবে, এগুলাকে ফুটিয়ে তুলতে হবে। আর আমরা যেটা বলি যে জিম টি এগুলা প্রত্যেকটাই কিন্তু একটা মেসেজ যেখানে হিডেন থাকে। যেমন ইউনিটি, জিমের কিন্তু একটা ভালো বন্ডিং হয়, ইউনিভার্সিটিতে একটা বন্ডিং হয়। এইগুলা কানেক্টিভিটি, এই যে নেটওয়ার্কিং, এগুলো অনেক কাজে আসে। যেটা মানে হয়তো আপনার এই প্রশ্নটা ছিল মনের মধ্যে যে আমি কেমনে এই জায়গায় আসলাম বা এই জিনিসটা। তো এই জিনিসটা নেটওয়ার্কিং আপনাকে অবশ্যই বিল্ড আপ করতে হবে। কিভাবে বিল্ড আপ হবে? বিভিন্ন পর্যায়ে আপনাকে যেতে হবে। সো আমি যেটা দেখেছি জিমের ক্ষেত্রে বা ইউনিভার্সিটি জিমের ক্ষেত্রে হচ্ছে ইউনিটিটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে একটা ঐক্যতা আসে, ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড। আর এই ২ টা সংমিশ্রণ হচ্ছে আপনার পাওয়ার, শক্তি। সো ইয়ার জেনারেশন অলওয়েজ শক্তিটাকে পছন্দ করে। তো সেটা এইভাবেই আসতে হবে। সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আ যদিও আমাদের মেট্রোপলিটন ইউনিভার্সিটি আপনি একজন ছাত্র, এবং আমি নিজেকে খুবই
প্রাউড ফিল করি যে আপনি এরকম একটা অনুষ্ঠান করতে পারছেন বা করছেন। আমি আপনার অনেক শুভকামনা জানাই আপনার প্রতি, ধন্যবাদ স্যার। এবং আপনার এই চ্যানেল বা এই যে পিরাস পডকাস্ট এটা যত একটা সাকসেস পায় আর কি। তো আমি অনেক থ্যাঙ্কফুল স্যার, আপনাকে আমন্ত্রণ জানানোর সাথে সাথেই আপনি এটাকে অ্যাকসেপ্ট করছেন, আমার এখানে আসছেন, এসে একটু সময় দিলেন, আপনার অনেক ব্যস্ততার মধ্যেও আসলেন, তাও আবার এখন মাহে রমজান চলতেছে। তো এতটুকু সময় দেওয়ার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছে। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, জিম নিয়ে যদি আর কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থাকে বা কোনো ইনফরমেশন জানার ইচ্ছে থাকে, কমেন্ট করতে পারেন। আর লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। সো থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।